3, 2, 1, গো। আসসালামু আলাইকুম সবাইকে। আমি মুদ্দাসির রক্ত আসিন। আজকে ইউসিসির পক্ষ থেকে এবং সারণীর পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি জুওলজির সেকেন্ড ক্লাস। যে ক্লাসটাতে তোমাদের কভার হবে তিনটে চ্যাপ্টার। যে তিনটে চ্যাপ্টার হচ্ছে রক্ত ও সংবহনতন্ত্র, শ্বাস ও শ্বসন ক্রিয়া, আর লাস্ট বাট নট লিস্ট তোমাদের রেচন ক্রিয়ার যে চ্যাপ্টারটা আছে ওই চ্যাপ্টারটা। আচ্ছা, ফার্স্ট অফ অল আমরা হচ্ছে চ্যাপ্টার 4 দ্বারা শুরু করি আমাদের লেকচারটা। চ্যাপ্টার 4 এর তোমার মেইন পার্ট হচ্ছে দুইটা, একটা হচ্ছে রক্ত আর এই যে তোমার সংবহন তন্ত্র। তো সংবহন তন্ত্রের মধ্যে তোমার দুইটা পার্ট আছে যেটা এখানে আলোচনা করছে। আমরা জাস্ট একটু বেসিকটা বা চ্যাপ্টারের যে উপরের সারফেস এরিয়াটা ওটা আগে একটু জেনে নেই। দেন সিকিউ কোন এরিয়াগুলো থেকে আসে ওগুলো আমি বলবো গতানুগতিক ভাবে। আর দেন হচ্ছে আমরা ক্র্যাক নোটে চলে যাবো। আমি একটু ক্র্যাক নোট বানানোর ওয়েটা একটু বলি। লাস্ট ক্লাসে আমি ক্র্যাক নোট বানানোর ওয়েটা বলি নাই। ক্র্যাক নোট এই জিনিসটার সাথে তোমরা খুব একটা পরিচিত না, কারণ নাম আমারই দেওয়া। ক্র্যাক নোট জিনিসটা হচ্ছে হলো এমন একটা নোট যেটা তোমরা পরীক্ষার আগের রাতে অর্থাৎ লাস্ট নাইট অফ এক্সামে দেখে গেলেই এক্সামে মোটামুটি ভালো একটা রেজাল্ট করে দিয়ে আসতে পারবা। লাস্ট নাইট অফ এক্সাম, ঠিক আছে? এখন একটা ক্র্যাক নোট কিভাবে বানাতে হবে জানো? যদি তোমার একটা বইয়ের চ্যাপ্টার 42 পেজের হয়, তোমার ক্র্যাক নোট হবে হচ্ছে 7 বা 6 পেজের। যে 6 পেজ পড়ে তুমি এক্সাম দিয়ে আসবা। তো আমিও হচ্ছে তোমাদেরকে ওই জিনিসগুলো ওইভাবে সাজাই দিব। তোমার বেশ কিছু চিত্র আছে যে চিত্রগুলো তোমার ক্র্যাক নোটে জায়গা পাবে। প্লাস কিছু ফ্লো চার্ট আছে, তুমি হচ্ছে বইয়ের জিনিস হুবহু যে সেটা পয়েন্ট লিখলা, বইয়ের জিনিসই লিখলা, দেন ওটাই আবার বুঝাই দিলা এক্সাম হলে, ওইভাবে তুমি একটা ক্র্যাক নোট বানাতে পারবে না, ওইটা আরো টাইম কনজিউমিং হবে। রাদার তুমি চেষ্টা করো একটা শর্ট নোট বানানোর, যে শর্ট নোটটা দেখলে তোমার মোটামুটি সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। আমরা বায়োলজির জন্য ম্যাক্সিমাম জিনিস হচ্ছে বই থেকে পড়ি, যে ক্ষেত্রে আমাদের বেশিরভাগ ক্ষেত্রে শর্ট নোট লাগে না। বাট কিছু চ্যাপ্টারের জন্য এই শর্ট নোটটা থাকা ভালো। এর মধ্যে ব্লাড একটা জিনিস, আমরা পরিপাকের জন্য শর্ট নোট করছি। আমরা হচ্ছে চ্যাপ্টার 1 এর জন্য শর্ট নোট করছি, আর চ্যাপ্টার 2 থেকে আমরা ম্যাক্সিমাম জিনিস আর কি চিত্রের মাধ্যমে বা হচ্ছে বই থেকে দেখে নিচ্ছি, ঠিক আছে? সো আমরা আস্তে আস্তে ওইদিকে আগাই। যেমন হচ্ছে তোমার চ্যাপ্টার 4 এর কিভাবে পড়বে এটা একটু বলি আগে, যে হাউ টু স্টাডি চ্যাপ্টার 4। কি বলেন ভাই, এত বছর ধরে আমি চ্যাপ্টার 4 পড়েই আসলাম, আমি 2 দিন পর এইচএসসি পরীক্ষা, এখন আপনি বলতেছেন আমরা এই চ্যাপ্টার 4টা কিভাবে পড়বো? আচ্ছা, চ্যাপ্টার 4 আমরা নর্মালি কি করি, বইয়ের একদম প্রথম থেকে শুরু করি। বইয়ের প্রথম থেকে শুরু করলে কি হয়, যে ব্লাডের কাজগুলো আসে, ব্লাডের প্রপার্টিজ গুলো আসে। দেখা যায় হচ্ছে হলো তোমার হিমোগ্লোবিন, তারপর হচ্ছে ডাব্লিউবিসি যে ম্যাটেরিয়াল গুলো আছে বা ডাব্লিউবিসি যে ধরনগুলো আছে, গ্রানিউলোসাইড, অ্যাগ্রানুলোসাইড, আমরা এই জিনিসগুলো পড়তেই থাকি। দিন শেষে দেখা যায় যখন আমরা হার্টের কাছাকাছি আসছি তখন আমাদের এনার্জি শেষ, আমাদের মেইন পড়াই হয় নাই, আর যেটুকু পড়ছে ওখান থেকে হাইয়েস্ট গেলে 2 থেকে 3টা এমসিকিউ আমি কমন পাইতেছি। তাও যদি অধ্যায় ভিত্তিক পরীক্ষা হয়। আর যদি অধ্যায় ভিত্তিক না পরীক্ষা হয় তাহলে একটা এমসিকিউ হাইয়েস্ট হয়তো কমন পাইতেছি। মানে পুরো জিনিসটা একটা লস প্রজেক্ট হয়ে যায়। তো ওইটা না করে আমরা কি করবো, এই চ্যাপ্টারের একদম মেজর কিছু পার্ট আছে, আমরা হচ্ছে ফার্স্টেই এই চ্যাপ্টারের মেজর পার্ট গুলো পড়বো। একদম মেজর পার্ট যেগুলা তুমি একদম চোখে দেখতেছো, হার্ট আছে, তোমার হার্টেরই ম্যাক্সিমাম জিনিস আর কি হার্টই বলা যায় আর কি, ব্লাড না, ঠিক আছে? এরপরে কি করবা, এই চ্যাপ্টার থেকে মেইনলি তোমাকে এমসিকিউ তো খুব একটা জ্বালাতে পারবে না, এমসিকিউ থেকে সারফেস এরিয়া থেকে দিবে মোস্ট অফ দ্য থিংস। বাট কিছু জায়গা আছে যেগুলো হচ্ছে রিসেন্ট বোর্ড গুলোতে বেশি দেখা যাচ্ছে, অর্থাৎ কিছু পিকুলিয়ার জায়গা যেগুলো হচ্ছে মেজর এরিয়া এতদিন ছিল না, ওই পিকুলিয়ার এরিয়াগুলো তোমাকে কভার করতে হবে, ঠিক আছে? এই দুইটা জিনিস তুমি যদি কভার করতে পারো জাস্ট এক্সামের আগে, দ্যাট উইল বি এনাফ। এইটুকু কভার করতে পারলেই হয়ে যাবে। তোমাকে আহামরি করে সবকিছু একদম প্রথম থেকে পড়া লাগবে না, এবং প্রথম থেকে পড়তে গেলেই ওখানে একটা প্যারা খেয়ে বসবে, ঠিক আছে? আর এই চ্যাপ্টারে এখন আমরা সিকিউ এরিয়াগুলো একটু আলোচনা করি, ঠিক আছে? সিকিউ এরিয়াস কি ভাই, আবার হার্টের নাম নেবেন না? এই চ্যাপ্টারের জন্য এই বছর সবচেয়ে ইম্পর্টেন্ট সিকিউ এরিয়া হচ্ছে হলো তোমার, কি রে ভাই, হার্টের নামই তো নিলেন না, হার্টস মায়োজেনিক কন্ট্রোল, ঠিক আছে? মায়োজেনিক কন্ট্রোল কোনগুলা, মায়োজেনিক কন্ট্রোলগুলো হচ্ছে হলো তোমার যে এসএন ছিল, যে অথবা হচ্ছে এভিএন ছিল, যে নোটগুলো ছিল, বা হচ্ছে বান্ডেল অফ হিস ছিল, পার্কিন যে তন্তু ছিল, এই জিনিসগুলো আর কি এবছর আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এরপরের মেজর টপিক কি, এরপরের মেজর টপিক হচ্ছে হলো তোমার হার্টের ফিগার, হার্টের ফিগার। এরপরের মেজর টপিক কি, এরপরের মেজর টপিক হচ্ছে হলো তোমার কোয়াগুলেশন। আচ্ছা, কোয়াগুলেশন এতদিন আমার বানান ভুলে যাওয়ার কথা, রক্ততঞ্চন লিখে দিই, ঠিক আছে? রক্তচঞ্চনের যে প্রসেসটা আছে ওই প্রসেসটা আর কি। আর
এরপরে আরো কিছু জিনিস আছে যেটা হচ্ছে রিসেন্ট কিছু বোর্ডে আসতেছে। আমি হচ্ছে আর একটা পেজ দিয়ে তোমাদেরকে বলি, এক্সট্রা পেজ নিয়ে। সেটা হচ্ছে রিসেন্ট ইয়ারে আরো কিছু বেশ জিনিস দেখা যাচ্ছে, যেমন হচ্ছে হলো তোমার আমাদের যে কপার টিকা গুলো আছে হার্টের, 6টা আছে আমাদের বইয়ে, 6টার কথা উল্লেখ করা আছে কপার টিকা। এই কপার টিকা গুলো সম্পর্কে তোমার লিখতে বলে। আচ্ছা গেল কপার টিকা, গেল আমরা কপার টিকা সম্পর্কে ধরো পারি। এরপরে আর কি নিয়ে জানানো সম্ভব, আমরা অলরেডি ম্যাক্সিমাম জিনিস কিন্তু দেখে ফেলছি। এই দেখো আমাদের এখান থেকে তোমার 3টা টপিক ডান, যে যে 3টা টপিক আসার মতো, একবার আসলে এটাই আসবে। এরপরে দেখা যায় কি 4 নম্বরে কভার টিকে, 5 নম্বরে হচ্ছিল তোমার আমাদের হার্টের কিছু সার্জারিক্যাল জিনিসপাতি আছে, অর্থাৎ হচ্ছে রোগের জন্য আমরা যে পদক্ষেপগুলো নিয়ে থাকি, এর মধ্যে একটা হচ্ছে তোমার অ্যানজিওপ্লাস্টি। অ্যানজিওপ্লাস্টি আবার 4 ধরনের আছে, এই 4 ধরনের লিখে দিতে পারে। ইভেন করোনারি স্টেন্টিং যে আছে ওই জিনিসটা এবার চিত্র সহ আসতে পারে। খুবই অবাক হবে না যদি কোশ্চেনটা এবার একটু হলেও পিকুলার হয়। কোশ্চেন কি হয় জানো, কোশ্চেন কিন্তু পুরোপুরি পিকুলার হয় না। কোশ্চেন তোমার 70% হয় হচ্ছে আগের জামানা থেকে, আগের এরিয়াগুলো থেকে। বাট যে 30% হয়, এই 30% একটু নিউ এরিয়া থেকে করে, যেটা দেখে আমরা মনে করি না কোশ্চেন কঠিন আছে। কোশ্চেন কিন্তু কঠিন হয় না, সেই 70% এরিয়া কিন্তু আগের জায়গায় আছে। তো আমরা হচ্ছে পিকুলিয়ার এরিয়া, এই যে এই বিষয়ে যত দেখবা এর মধ্যে এটা পিকুলিয়ার না, এটা নর্মাল হয়ে গেছে প্রায়, এখন প্রায় আসে এই জিনিসটা। বাট এই যে এনজিওপ্লাস্টিটা একটু ভালোভাবে দেখা লাগবে। আর লাস্ট বাট নট লিস্ট আর কোনো কিছু টপিক কি আমরা বাদ দিছি? না দেই নাই, এগুলাই ছিল হচ্ছে তোমার মোস্ট অফ দ্য টপিকস। ওইদিকে হচ্ছিল তোমার আম, একটা ক্রিয়া আছে, অর্থাৎ হচ্ছে তোমার হার্টের ভেন্ট্রিকল ও অ্যাট্রিয়ামের সংকোচন প্রসারণের একটা পার্ট আছে, যেখানে তোমাকে হচ্ছে তোমার 4টা স্পেসিফিক তোমাকে টাইম দিছে, যে 4টা স্পেসিফিক টাইমে তোমার 4টা ইনসিডেন্ট ঘটে, ঠিক আছে? এই জিনিসটা একটুখানি আমাদের পড়া লাগবে, কারণ এই জিনিসটা গত কয়েক বছরে এত বেশি বোর্ডে আসছে যে এখন এটাই মনে হয় যে এটা একটা কমন এরিয়া, ঠিক আছে? আচ্ছা আমরা আমাদের ফার্স্ট একটা লেম টপিক দিয়ে শুরু করব, যে লেম টপিকটা হচ্ছে তোমার নর্মালি সিকিউতে আসার মতো না, বাট জেনে রাখাটা ভালো, প্লাস যদি চলে আসে আর কি। লেম তো অত লেমও না, তাই না? আসো ফার্স্টে আসা হচ্ছে আমরা হচ্ছে রক্তের কাজগুলো সম্পর্কে জানবো, ঠিক আছে? আমাদের বইয়ে দেখবা হচ্ছে রক্তের প্রায় 11 থেকে 12টা কাজ দেওয়া আছে। আমরা ওই কাজগুলো দেখে একদম জাস্ট হতভম্ব হয়ে যায়, ভাই এতগুলা কাজ মুখস্থ করা তো কঠিন। মেনলি কিন্তু কাজ কিন্তু অতগুলা না, কাজ মেনলি হচ্ছে তোমার 4টা বা 4 ধরনের। একটা হচ্ছে পরিবহন বা ট্রান্সপোর্টের কাজগুলা, একটা হচ্ছে তোমার ভারসাম্য, আর একটা হচ্ছে সঞ্চয়, আর একটা হচ্ছে আত্মরক্ষা। আমি আবার রিপিট করি, পরিবহন কোনো কিছু আনা নেওয়ার কাজে রক্ত ব্যবহৃত হচ্ছে, ভারসাম্য ব্যালেন্স, পরিবহন ভারসাম্য, সঞ্চয় কোনো কিছু স্টোর করার জন্য, আর লাস্ট বাট নট লিস্ট আত্মরক্ষা, বা হচ্ছে আমাদের বডির যে কিছু কিছু রোগ হয় এগুলা প্রতিহত করার জন্য কি কি আছে। রক্তের এই 4টাই কাজ, ট্রান্সপোর্টেশন, ব্যালেন্স, স্টোরেজ ফাংশন, আর লাস্ট বাট নট লিস্ট প্রোটেকশন, ঠিক আছে? এবার হচ্ছে প্রত্যেকটা বিস্তারিত যায়, যেমন হচ্ছে পরিবহনে তুমি কি কি পরিবহন করতেছো। একদম উপর থেকে আসি, আমাদের শ্বাস প্রশ্বাস আছে, একটু নিচে যাও, পেটের দিকে যাও, তখন হচ্ছে তোমার ফুড আছে। মানে হচ্ছে এই যে আমাদের যে ফুড পার্টিকেল গুলো এগুলো কিন্তু ফার্স্ট হজম হয়, হজম হওয়ার পর এই ফুড পার্টিকেল গুলো তো আমাদের রক্তে যায়, রক্তে যাওয়ার পরে এখন এটা ফুল বডিতে দাও, বডির যেসব কোষগুলো আছে ওই কোষগুলোতে নিয়ে যাও এই রক্তটা। এটা হচ্ছে আমাদের সেকেন্ড নিয়ে যাওয়ার জিনিস। তারপর হচ্ছে তোমার বিপাকীয় দ্রব্যাদি, যার মধ্যে আছে হরমোন, এনজাইম, আর হচ্ছে অ্যান্টিবডি। অর্থাৎ আমাদের দেহে অনেকগুলো ফাংশনস হয়। তুমি চিন্তা করো যে স্বাভাবিক একটা জ্বরের কথাই চিন্তা করো, যখন জ্বর হয় আমাদের কোনো একটা দেহের কোনো একটা সেলে হচ্ছে তোমার ভাইরাস আক্রমণ করে, ওই ভাইরাসটাকে তো তোমার ধ্বংস করতে হবে, কারণ ওখানে তো কোনো একটা অ্যান্টিবডি বা কোনো ইমিউনোগ্লোবিন পাঠানো লাগবে। এই জন্য এই যে দ্রব্যগুলো এই জিনিসটা তোমার ব্লাড বহন করে নিয়ে যায়। পরে আসা হচ্ছে তোমার রেচন পদার্থ, একটা কোষে তোমার বিপাক হইলো, বিপাক হওয়ার পর ওই যে বর্জ্যগুলো ওটা তো আমাদের দেহের সঞ্চয় রাখবো না, ওটা কিডনির মাধ্যমে আমাদেরকে দেহের বাইরে পাঠিয়ে দিতে হবে, যেটা হচ্ছে তোমার চ্যাপ্টার 6 এর টপিক গুলো আর কি। এই কাজটা কি করবে, ওই কিডনি পর্যন্ত নিয়ে যাবে, আগে কিডনি পর্যন্ত নিয়ে যাবে হচ্ছে আমাদের এই যে ব্লাড। তো এই 4টা টপিক হচ্ছে হলো তোমার পরিবহনের সাথে কানেক্টেড ব্লাড, ঠিক আছে? পরে আসে ভারসাম্য। ভাই রক্ত থেকে ভারসাম্যর কাজে করে, কেন করবে না? তুমি শোনো না যে রাস্তায় যখন অ্যাক্সিডেন্ট হয় একটা লোকের ব্লাড লসের কারণে মারা যায়। কেন ব্লাড লসের কারণে একটা মানুষ মারা যাবে? কারণ হচ্ছে ওর দেহের যে একটা ভারসাম্য ছিল, একটা নর্মাল ভারসাম্য ছিল, সাফিসিয়েন্ট ব্লাড না থাকার কারণে ওই ভারসাম্যটা নষ্ট হয়ে যায়। আচ্ছা, ভারসাম্য কি কি নিয়ে ভারসাম্য রক্ষা করে? দেখো ফার্স্টে হচ্ছে পিএইচ। কি রে ভাই পিএইচ কেন?
তুমি যখন টক টক খাবার খাও বা হচ্ছে কোনো ক্ষারীয় খাবার খাও, ওটা তো তোমার ব্লাডে যায়, যায় কি যায় না? এরপরও কি তোমার মানে পুরো দেহে ট্যাঙ্গেলিং অনুভব হয়, ও মা কুতু কুতু লাগতেছে তো, যে বডিতে কি না দিলাম না? এরকম কিছুই না। এটা হচ্ছে হলো কেন হয় না, কারণ হচ্ছে এই যে ব্লাডে একটা বাফার সিস্টেম থাকে, বাফার সিস্টেম যেটা হচ্ছে তোমার কেমিস্ট্রির চ্যাপ্টার গুলোতে আছে। ব্লাডের একটা নিজস্ব বাফার সিস্টেম আছে যেটা তোমার এই পিএইচ নিয়ন্ত্রণ করে। পরে আসে হচ্ছে পানি। আমাদের ব্লাডের মোস্ট অফ দ্য থিংই কিন্তু পানি। আমাদের দেখা যায় যে হচ্ছে তোমার যখন বডিতে পানির স্বল্পতা হয়, এটা কিন্তু ফার্স্ট আমাদের ব্লাডের মাধ্যমে আমাদের বডি টের পায়, ঠিক আছে? তো তখন কিন্তু আমাদের যে পানি খাওয়া লাগে। এইভাবে তুমি মনে রাখতে পারো যে পানি ভারসাম্যর ক্ষেত্রে ব্লাড ভূমিকা পালন করে, ঠিক আছে? আর আমরা কিন্তু জানি যে রক্তরসের কিন্তু তোমার 55% হচ্ছে পানি, আর 45% হচ্ছে হলো তোমার সলিড ম্যাটার, ঠিক আছে? পরে আসছে হচ্ছে আয়ন। আমাদের দেহে অনেকগুলো আয়ন আছে, যে আয়নগুলো তোমার অনেক সময় ঘামের মাধ্যমে হোক, মূত্রের মাধ্যমে হোক চলে যায়। ফুড থেকে এই আয়নগুলো আবার আগের জায়গায় কে নিয়ে আসে? ব্লাড আয়ন। আর লাস্ট বাট নট লিস্ট টেম্পারেচার। দেখো আমাদের বডি কিন্তু সবসময় একটা কনস্ট্যান্ট টেম্পারেচারের মধ্যে রাখতে হয়, যে টেম্পারেচারটা হচ্ছে মেইনলি রক্তের টেম্পারেচারের সমান, অর্থাৎ 36 থেকে 38 ডিগ্রি সেন্টিগ্রেড, ঠিক আছে? আর নর্মাল ফারেনহাইটে বলা হয় হচ্ছে 98.4 ডিগ্রি ফারেনহাইট। তো এই তাপমাত্রাটা বজায় রাখার জন্য আমাকে হচ্ছে লিভার কিন্তু অলওয়েজ তোমার বিভিন্ন ধরনের বিপাক করতে মানে ক্রিয়া করতে, তুমি শুনছো অলরেডি যে লিভারে 500 ধরনের তোমার বিভিন্ন ধরনের ক্রিয়া বিক্রিয়া ঘটে। এখন একটা জায়গায় যদি এত ক্রিয়া বিক্রিয়া ঘটে, ওই জায়গাটা অবভিয়াসলি গরম হবে। ওই গরম জায়গা থেকে আমি যখন ব্লাডটা নিয়ে বারবার পাস করতে থাকবো, অলওয়েজ বিক্রিয়া হচ্ছে, বারবার ব্লাড পাস করতেছি, ইন দ্যাট কেস কি হবে? ইন দ্যাট কেস ওই ওয়ার্ম ব্লাডটা পুরো শরীরে ছড়া যাবে, অর্থাৎ তোমার শরীরের তাপমাত্রাটা কনস্ট্যান্ট থাকা গেল। আর যখন আমার তাপমাত্রা কমানো লাগবে, অনেক সময় অনেক ক্ষেত্রে কমায় কিন্তু বডি, সেই ক্ষেত্রে তোমার ব্লাড একইভাবে কাজটা করে, অর্থাৎ ব্লাডটাকে পুরো দেহে আরো বেশিভাবে প্রস্তুত করে দেয়, যাতে এরিয়া বাড়ে। এরিয়া বাড়লে তুমি দেখো একটা জিনিস, এইটুকু একটা জিনিস এত বেশি গরম আছে যে তোমার অলওয়েজ হিট রেডিয়েট করতেছে। আমি জিনিসটাকে এত বড় বানাই দিলাম, এখন আস্তে আস্তে হিট রেডিয়েট করতেছে। এটাই হচ্ছে ব্লাডের ওয়ান অফ দ্য ফাংশনস। আচ্ছা, এটা মাথায় রাখা লাগবে না, এটা একটা নর্মাল জাস্ট বোঝানোর জন্য। দেখো আমাদের ভারসাম্য শেষ, পরে আসা হচ্ছিল তোমার সঞ্চয় আসে, আত্মরক্ষার আগে সঞ্চয় আসে। সঞ্চয়ের মধ্যে আমাদের ব্লাড ফার্স্ট যে জিনিসটা সঞ্চয় করে সেটা হচ্ছে তোমার প্লাজমা প্রোটিন। আমাদের বডিতে বহুত প্লাজমা প্রোটিন আছে এবং এগুলা অনেক বেশি কাজে লাগে। আমাদের যে কোনো জিনিস সিনথেসিস বলো বা ব্লাডেরই কিছু কাজ বলো, ফার্স্টে আসে প্লাজমা প্রোটিন। প্লাজমা প্রোটিন কে সিনথেসিস করে ভাই? প্লাজমা প্রোটিন সিনথেসিস করে লিভার। এটা আমাদের কোন চ্যাপ্টারে পড়া ছিল? চ্যাপ্টার 3 পড়া ছিল। পরে আসা হচ্ছে তোমার এই যে প্লাজমা প্রোটিন, এই প্লাজমা প্রোটিন কিন্তু হচ্ছে তোমার এই যে প্রোটিন বা সঞ্চয় ভান্ডার হিসেবে কাজ করে। খুব একটা বড় যে সঞ্চয় ভান্ডার হিসেবে কাজ করে তা না, বাট যখন লাগে দেয়ার হেয়ার, তাই না? পরে আসছে হচ্ছে আত্মরক্ষা। আত্মরক্ষার ক্ষেত্রে ব্লাডের 3টা পার্ট দেখা যায়, মানে 3টা কাজ দেখা যায়, যেটা হচ্ছে মেনলি আমাদের আত্মরক্ষার সাথে জড়িত। এক আসো আমাদের এই যে ডাব্লিউবিসি। ডাব্লিউবিসি কই অবস্থান করে? অবভিয়াসলি ব্লাডে। এই ডাব্লিউবিসি গুলো কি করে? অনেকগুলো কাজ করে। ডাব্লিউবিসির মানে তর তালিকা অনুযায়ী তাদের কাজের ভিন্নতা আছে, বাট এটা মেজর কাজ হচ্ছে ফ্যাগোসাইটোসিস বা হচ্ছে জীবাণু ভক্ষণ করা। এটা হচ্ছে তোমার যেহেতু ব্লাডের মধ্যে ডাব্লিউবিসি অবস্থান করে, তাই আমরা এটাকে ব্লাডের কাজ হিসেবে ধরে নিচ্ছি। পরে আসে হচ্ছে ব্লাড ক্লটিং। আমাদের প্লাটিলেট গুলো আছে, এগুলো ব্লাডের মধ্যে অবস্থান করে। এখন কোথাও ধরো হচ্ছে তোমার কেটে গেল, ওখানে রক্ত তঞ্চন করতে হবে, কে করবে? এই যে প্লাটিলেট করবে। প্লাটিলেট কই পাবা? ব্লাডে পাবা। তাই এটা ব্লাডের কাজ হিসেবে চলে আসছে, গণ্য হয়ে গেছে। পরে আসা হচ্ছে ডিজিজ ডায়াগনোসিস। তোমরা যখন হচ্ছে কোনো রোগে আক্রান্ত হও, ডাক্তারের কাছে যাও। ডাক্তারের কাছে যাওয়ার পর এই পাশেই অ্যাডভাইসে দিয়ে দেয় কি? অ্যাডভাইসে লেখা হচ্ছে তোমার সিবিসি বা কমপ্লিট ব্লাড টেস্ট। কারণ কি? ব্লাডের কোনো না কোনো পরিমাণের কম বেশির কারণে তোমার বোঝা যায় যে বডিতে কি আক্রমণ করছে বা হচ্ছে কতদিন ধরে তুমি এই রোগে ভুগতেছো, ঠিক আছে? সো এই হচ্ছে ব্লাডের কাজ। ফার্স্টে জাস্ট ওয়ার্ম আপ হিসেবে আমরা একটা লেম টপিক পড়লাম, তুমি জাস্ট এই কাজগুলো একটা জায়গায় একত্র করে নাও, একত্র করে জাস্ট নোট করে নাও। আমরা নেক্সট বাট মোস্ট ইম্পর্টেন্ট টপিকগুলোর দিকে আস্তে আস্তে আগাবো, ঠিক আছে? এটা নোট কর। আচ্ছা, আশা করি হচ্ছে তোমার পজ করে হোক বা যেভাবে হোক নোটটা করে ফেলছো। এখন হচ্ছে আমরা ব্লাডের মেইন কাজগুলোতে যাব আস্তে আস্তে, ঠিক আছে? চলো একটুখানি হাতটা ছড়া টড়ায় বসো, মানে একটু রিল্যাক্স হও, কারণ হচ্ছে নেক্সট 1 ঘন্টাটা
আমি একদম যে জিনিসগুলো আসে সেই জিনিসগুলোই পড়াবো। একটু জাস্ট মনোযোগ ধরে রাখো। আই গেস এটা মানে পুরোটাই, পুরোটা না হোক অন্তত 85% তোমাদের লাভে দেবে, ঠিক আছে? আসো এবার, আমাদের পরের টপিক ছিল রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া। কোথাও কেটে গেল ভাই, রক্ত জমাট বাঁধায় কে বাঁধায়? ব্লাডের মধ্যে কোন জিনিসটা বাঁধায়? প্লাটিলেট। এখন আমরা ওই প্রসেসটা শিখি কিভাবে প্লাটিলেট রক্ত জমাট বাঁধায়, ঠিক আছে? ফার্স্টে আসা হচ্ছে হলো, আমাদের যখন কোথাও কেটে যায়, আগে তো কোথাও কাটা লাগবে না, না কেটে তুমি কেন প্লাটিলেট পাঠাবা? কোথাও কেটে গেল, তখন কি হয় জানো? ব্লাডের মধ্যে তোমার যে উপাদানগুলো আছে, মেইন উপাদান হচ্ছে তোমার আম, অনুচক্রিকাগুলো, ঠিক আছে? অনুচক্রিকাগুলো তোমার আস্তে আস্তে উন্মুক্ত হয়। কোথায়? বাতাসে। আচ্ছা একটু ওয়েট করো, কাট। আচ্ছা আসো, এখন হচ্ছে আমরা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া সম্পর্কে একটু জানবো। ফার্স্টে আসা হচ্ছে রক্ত জমাট বাঁধার প্রক্রিয়া, এই পুরো জিনিসটা আমরা ফ্লো চার্ট আকারে শিখবো, ঠিক আছে? কারণ ফ্লো চার্ট আকারে এই জিনিসটা পড়ার কথা, এবং তোমাদের বইয়েও একটা ছোটখাটো ফ্লো চার্ট দেওয়া হয়েছে, আমরা ওইতে আগাবো। আচ্ছা, ফার্স্টে আসা হচ্ছিল তোমার কি করতে হবে যদি আমার কোথাও রক্ত জমাট বাঁধার প্রসেসটা হইতে হয়, আগে সেই জায়গাটা কেটে যেতে হবে। ফার্স্টে হচ্ছে কোথায় কেটে গেছে, ঠিক আছে, বডির কোনো পার্ট কেটে গেল। এখন যখন বডির কোনো একটা পার্ট কেটে যাবে তখন কি হবে? অবভিয়াসলি রক্তক্ষরণ। এখন রক্তক্ষরণ মানে কি? রক্তের যতগুলো এলিমেন্ট ছিল সবগুলা হচ্ছে বাতাসে বা এয়ারে এক্সপোজড হয়ে যাবে। আচ্ছা এক্সপোজড হইলো, তাতে কি হবে? তাতে হচ্ছে তোমার রক্তের মধ্যে যে হেপারিন থাকবে বা আছে হেপারিন, কারণ হেপারিনের কাজ কি? হেপারিনের কাজ হচ্ছে রক্ত যাতে জমাট না বাঁধে, এই কারণে অলওয়েজ ওই জিনিসটার মধ্যে এক ধরনের এনজাইম রিলিজ করা, ঠিক আছে? হেপারিন নিজেই কিন্তু একটা এনজাইম। তো এই হেপারিনটা কি হয় তখন? এই হেপারিন হচ্ছে তখন তোমার নিষ্ক্রিয় হয়ে যায়, যেহেতু বাতাসের মধ্যে তোমার উন্মুক্ত হয়ে গেছে। তার মানে ওর কাজটা ব্লাডের মধ্যে বা তরল পদার্থের মধ্যে, ও যখন বাতাসের কাছে উন্মুক্ত হবে তখনই ও নিষ্ক্রিয় হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, নিষ্ক্রিয় হয়ে গেল। নিষ্ক্রিয় হওয়ার পর কি হবে জানো? নিষ্ক্রিয় হওয়ার পর হেপারিন যেহেতু নিষ্ক্রিয় হয়ে গেছে, হেপারিন যতক্ষণ ছিল ততক্ষণ কিন্তু কোনটা অ্যাক্টিভ ছিল? ততক্ষণ তোমার থ্রম্বোসাইট যেটা, থ্রম্বোসাইটটা ঠিক ছিল। কিন্তু যেই মুহূর্তে হেপারিন তোমার নিষ্ক্রিয় হয়ে গেছে, থ্রম্বোসাইট নিষ্ক্রিয় হয়ে যাবে, বিনষ্ট হয়ে যাবে, ঠিক আছে? থ্রম্বোসাইট যদি বিনষ্ট হয়ে যায় তাহলে থ্রম্বোপ্লাস্টিন নামে একটা উপাদান আছে, থ্রম্বোপ্লাস্টিন। এই থ্রম্বোপ্লাস্টিন নামক এনজাইম রক্তরসে উন্মুক্ত হয়। আচ্ছা আগে এই পার্টটা একটু নোট করো। আচ্ছা ঠিক আছে, আশা করি এটা নোট করা হয়েছে। আমরা একটু পরের পৃষ্ঠায় যাই। সে হচ্ছে আগের পৃষ্ঠা কি ছিল? আগের পৃষ্ঠা ছিল হচ্ছিল তোমার এটা কি আমরা আনতে পারবো ওই পৃষ্ঠায়? ওকে, এখন এটা হচ্ছে আমি
কাট করে নিয়ে যাব নেক্সট পৃষ্ঠায়। আমরা পেস্ট করতে চাই। না, আমাদের ক্ষেত্রে পেস্ট করা সম্ভব হচ্ছে না, আমরা আগের জিনিস ফিরে আনি। আচ্ছা, লাস্ট স্টেপ ছিল হচ্ছে আমাদের থ্রম্বোপ্লাস্টিন নামক এনজাইম রক্তরসে উন্মুক্ত হওয়া। চলো থ্রম্বোপ্লাস্টিন নামক এনজাইম আমরা রক্তরসে উন্মুক্ত করি। এখন থ্রম্বোপ্লাস্টিন নামক যদি রক্তরসে চলে আসে, এটা কিন্তু একটা এনজাইম, ঠিক আছে? এনজাইমের কাজ কিন্তু হচ্ছে অন্য কিছুর উপর হবে। আমরা এই পৃষ্ঠায় একটা জিনিস পাইছিলাম, এই যে থ্রম্বোসাইট, এটা আগে অ্যাক্টিভ ছিল কিন্তু থ্রম্বোসাইট পরে বাতাসে বিনষ্ট হয়ে যায়। আচ্ছা, বিনষ্ট হোক, রক্তের মধ্যে আরেকটা উপাদান আছে বুঝছো, ওই উপাদানটার নাম হচ্ছিল তোমার থ্রম্বোপ্লাস্টিন। আচ্ছা, আমি কিছু ভুল করতেছি এখানে, থ্রম্বোসাইট আছে, থ্রম্বোসাইট বিনষ্ট হইলো, থ্রম্বোপ্লাস্টিন এনজাইম আসলো। এই থ্রম্বোপ্লাস্টিন এনজাইম তোমার, আচ্ছা হ্যাঁ ঠিক আছে, থ্রম্বোপ্লাস্টিন এনজাইম হচ্ছিল কি করবে জানো? এই এনজাইমটা প্রোথ্রম্বিন, রক্তের একটা প্রোটিন প্রোথ্রম্বিন, এটার উপর ক্রিয়া করবে, ক্রিয়া করে এটাকে থ্রম্বিন বানাবে, ঠিক আছে? সক্রিয় থ্রম্বিন। এখানে কি কি হেল্প করে জানো? এখানে হেল্প করবে হচ্ছে তোমার ক্যালসিয়াম 2+ আয়ন, প্লাস আরো যে জিনিসগুলো হেল্প করে ওগুলো হচ্ছে তোমার 8 9 সরি 7 8 আর হচ্ছে 9 10, এই চারটা জিনিস হেল্প করে এটাকে তোমার থ্রম্বিন বানাবে। কোনটাকে? প্রোথ্রম্বিনকে। কে বানাবে? থ্রম্বোপ্লাস্টিন। আচ্ছা ঠিক আছে, এখন এই থ্রম্বিন যে কি করবে? এই থ্রম্বিন যে আমাদের রক্তে আরেকটা উপাদান আছে, সেটা হচ্ছে ফাইব্রিনোজেন। এই থ্রম্বিন যে ফাইব্রিনোজেনের উপর কাজ করবে, ফাইব্রিনোজেনের উপর কাজ করে কি করবে জানো? ফাইব্রিন মনোমার তৈরি করবে, ফাইব্রিন মনোমার, যেটা এক ধরনের জালক, কিন্তু জালকের একটা পার্ট আর কি। এই ফাইব্রিন মনোমার অনেকগুলো একসাথে জড়ো হয়ে বানাবে হচ্ছে ফাইব্রিন জালক, এবং এই জালক তৈরি করার মাধ্যমে তোমার মেনলি কি সম্পন্ন হবে? রক্ত তঞ্চন। দুঃখিত, আজকে রোজা লেগে যাওয়ার কারণে বেশ কিছু জিনিস আমি একটুখানি কনফিউশনে পড়ে যাচ্ছিলাম মাঝখানে, বাট আশা করি তোমাদের মাঝখানে মোটামুটি ক্লিয়ার, ঠিক আছে? আমি আরেকটা বার তোমাদেরকে এই জিনিসগুলো একটু রিভিউ করে দিই। একটু রিভিউ করে দিই তোমাদেরকে, সেটা হচ্ছে হলো ফার্স্টে কি হবে, একবারে ঠান্ডা মাথায় চিন্তা করো, তুমি কোথাও খেলতে গেছো একদিন, হুট করে পড়ে গেছো, পড়ে যে কি হয়েছে, যা কাজ হওয়ার হয়ে গেছে, হাঁটুর ওখানে ছিলে গেছে, ছিলে যে কি হয়েছে, রক্তক্ষরণ হচ্ছে। তো রক্ত যখন ক্ষরণ হবে তখন কি, তখন হচ্ছে হলো রক্তের যে এলিমেন্ট গুলা আছে, এই এলিমেন্ট গুলা বাতাসে এক্সপোজ হয়ে যাবে। আর বাতাসে এক্সপোজ হইলো ভালো কথা, রক্তের মধ্যে কি কি ছিল? রক্তের মধ্যে আমার ছিল হচ্ছে বহুত জিনিস, আমাদের আরবিসি ছিল, ঠিক আছে, ডাব্লিউবিসি ছিল, প্লাটিলেট ছিল, সবকিছু এখন বাতাসে উন্মুক্ত। এর মধ্যে আরেকটা উপাদান ছিল, সেটা হচ্ছে হেপারিন। এখন কি হলো, এই হেপারিন দাদাও তোমার উন্মুক্ত হয়ে, এ আবার হচ্ছে রক্তে যখন থাকে তখন রক্ত তঞ্চনে হেল্প করে, কিন্তু যখন উন্মুক্ত হয়ে গেছে এখন নিষ্ক্রিয় হয়ে গেছে। নিষ্ক্রিয় হওয়ার কারণে কি হলো, আগে যে থ্রম্বোসাইট গুলো বা অনুচক্রিকা গুলো ছিল, যেগুলো হচ্ছে অ্যাক্টিভলি ছিল, ওই অ্যাক্টিভ অনুচক্রিকাগুলো, আচ্ছা অ্যাক্টিভ কেন হবে? অনুচক্রিয়া তো তখন অ্যাক্টিভ ছিল না। অনুচক্রিয়ার কাজ শুরুই হয় যখন রক্তক্ষরণ হয়, তখনও ব্লাস্ট হয়, ব্লাস্ট হয় ওর মধ্যে যা আছে ওগুলা দিয়ে হচ্ছে তোমার ওই ক্ষতটা সারে। এখন থ্রম্বোসাইট আগে অ্যাক্টিভ ছিল না, কিন্তু থ্রম্বোসাইট আগে ছিল, এটা জাস্ট মনে রাখো, অ্যাক্টিভ মনে রাখো না। ও আর কি ছিল, ও বেঁচে ছিল, অ্যালাইভ। কিন্তু যখন এই যে হেপারিন নিষ্ক্রিয় হয়ে গেছে, তখন ওরে আর বাঁচায় রাখবে কে? তখনও বিনষ্ট হয়ে যায়, কারণ ওকে তখন অন্য কাউকে বাঁচানোর একটা বিষয় আছে।
কারণ যখন বিনষ্ট হলো তখন থ্রোম্বোপ্লাস্টিন এখানে একটা এনজাইম রিলিজ হলো। এনজাইম তাহলে আগে থেকে কই ছিল? এনজাইম আগে থেকে ছিল হচ্ছে এই থ্রম্বোসাইটে। ঠিক আছে? এখন এই এনজাইমের কাজগুলো আমরা একটু জানবো যে এই এনজাইম কি কি আকাম কুকাম করে। ফার্স্টে আসো, এই এনজাইম প্রথমে যে রক্তের মধ্যে থ্রম্বিন নামক যে তোমার, ওটাকে আমরা একটা প্রোটিন নাম ডাকছিলাম একদম প্রথমের দিকে, প্লাজমা প্রোটিন। প্রথমিন নামক প্লাজমা প্রোটিনকে অ্যাক্টিভ করে কি বানায়? অ্যাক্টিভ করে বানায় হচ্ছে থ্রম্বিন। এই থ্রম্বিন পরে আবার ফাইব্রিনোজেন নামে একটা জিনিস থাকে, সেটা হচ্ছে তোমার ফ্যাক্টর 1 আর কি। এই ফ্যাক্টর 1 এর উপর কাজ করে ফাইব্রিন মনোমার বানায়। ঠিক আছে? এই ফাইব্রিন মনোমার পরবর্তীতে অনেকগুলো একসাথে জড়ো হয়, অর্থাৎ একটা পলিমারকরণ বিক্রিয়ার মতো হয়। পলিমারকরণ বিক্রিয়া হয়, তৈরি করে হচ্ছে ফাইব্রিন জালক। যে ফাইব্রিন জালক পরবর্তীতে ওই জায়গাটা যেহেতু একটা জালক তৈরি হয়ে গেছে, রক্তে সঞ্চিত হয়। এবং এরপরে তোমার হচ্ছে যখন ধ্বংস হবে, অর্থাৎ এই যে কাটা ছেঁড়া সবকিছু সারা শেষ, তখন একটা এনজাইম রিলিজ হয়। এই এনজাইমটার নাম হচ্ছিল তোমার প্লাজমিন। এই জিনিসটা একটু মাথায় রাখবে এমসিকিউর জন্য। আচ্ছা, এমসিকিউ কিন্তু ম্যাক্সিমাম জিনিস হচ্ছে তোমার বইয়ের জিনিস, তো ওই জিনিসগুলো আমি স্কিপ করতেছি। আমি হচ্ছে মেজর পার্টগুলো তোমাদেরকে বোঝানোর ট্রাই করতেছি। এই জিনিসটা একটু নোট করা। আচ্ছা, এরপরে আসো হৃৎপিণ্ডের চিত্র। এই চ্যাপ্টারের সবচেয়ে গোটেড টপিক। মানে পরীক্ষার হলে আর কিছু আসুক না আসুক, এই জিনিসটা আমরা গতে পাই আর পাই। খুবই ফেভারিট জিনিস, তাই না? আচ্ছা আসো, আমি আশা করি স্মার্ট বোর্ডে এটা বোঝানো সম্ভব হবে কিভাবে আঁকবা। একটু জাস্ট ইনস্ট্রাকশন দিয়ে দিই, কারণ এই একটা চিত্র হচ্ছে বেশি আসে। আমি নাইলে তোমাকে নর্মালটা চিত্র এনে বুঝাই দিতাম, বাট আমি এখন একে একটু দেখানোর ট্রাই করবো তোমাদের। ফার্স্ট হচ্ছে এরকম একটা লেয়ার দিবা, দেন এই বাম্পারটি একটু বড় হবে তুমি জানো, কারণ বাম্পারে তোমার অ্যাপেক্স আছে। এটা এই পাশে দিয়ে দিবা। এই পার্টটাকে তোমার কিন্তু বলে অ্যাপেক্স আছে, আমরা পরে লেবেলিং করতেছি। পরে হবে কি, তুমি হচ্ছে এই পাশটা একটুখানি প্রসারিত করে দিয়ে এখানে একটা কপার টিকা আনবা। এখানে কিন্তু এটা কপার টিকারই ভাঁজ, ঠিক আছে? পরে এখানে একটুখানি খাঁজ দিবা, খাঁজ দিয়ে সেম ওয়েতে এখানে কিছু খাঁজ দিবা। ঠিক আছে? এরপরে হচ্ছে মাঝখানে বরাবর একটা রেখা টানবা। রেখা বলতে হচ্ছে এই স্ট্রাকচারটা। আমি জানি স্মার্ট বোর্ডে হয়তো বা অত সুন্দর আঁকা যাচ্ছে না, দুঃখিত এই কারণে আগে থেকে। যেমন হচ্ছে এইটা যদি একটা হার্ট হইতো, এতদিনে মানুষের কাম সারছিল। আসো, পরে হচ্ছে এখন আমাদের পার্ট গুলো আঁকার টাইম। পার্ট আমরা কিভাবে আঁকবো? উপরে একটা লেয়ার দিব, এখানে একটা লেয়ার হবে, এই লেয়ারটা উপরের দিকে যাবে এবং এখানে একটা পার্ট আছে। এবং আমরা এরপরে এখান থেকে একটা পার্ট আঁকবো। আচ্ছা, দুঃখিত।
এখানে 3টা পার্ট তোমাকে এক্সট্রা করে পরে দিয়ে নিতে হবে, ঠিক আছে? 3টে এরকম খাস থাকবে, যেটা তোমাকে হচ্ছে রাবার বা ইরেজার দিয়ে মুছে তারপর হচ্ছে এখানে আগাইতে হবে। আচ্ছা, এরপরে কি ছিল? এরপরে ছিল হচ্ছে এরকম। আচ্ছা, কোনটা কিসের জন্য আমরা পরে দেখতেছি, প্যারা নাই। আর আমরা কি একটা ছোট পার্ট মিস করতেছি খুব সম্ভবত, কারণ এখান থেকে একটা এন্ট্রেন্স দেখাইতে হবে। আচ্ছা, এখানে কিন্তু যেটা হয়েছে আর কি, এখানে এই গ্যাপটা কিন্তু একটু বড় হবে, বুঝছো? আমি এখানে আঁকার সময় খেয়াল রাখতে পারিনি তো, এই যে এই গ্যাপটা, এখান থেকে একটা গ্যাপ হবে, যে গ্যাপটা হচ্ছে তোমার এই পার্টটা কানেক্ট করবে, যাওয়ার পার্ট কানেক্ট করবে। তুমি আমি লেভেলিং করার সময় বুঝে যাবো, ঠিক আছে? এই পার্টটা আমাদের আঁকা ঠিক হয় নাই। আর এখানে হচ্ছিল তোমার একটা এক্সট্রা পার্ট তুমি সামনে আগায় দিতে হবে, কারণ কি এটা হচ্ছে তোমার ট্রাইকাসপিড কপারটিকে গেল। এই কটা জিনিস একটুখানি ক্লিয়ার করে, বিশেষ করে এই যে এই পার্টটা, এই পার্টটা একটু মানে প্রসারিত করে এই জিনিসটা এই পাশে চাপাই দিবে। যাই হোক, এখন আমরা একটু লেভেলিং এ চলে যাই। এটা হচ্ছে তোমার উল্টা হবে, রাইট অ্যাট্রিয়াম, লেফট অ্যাট্রিয়াম, রাইট ভেন্ট্রিকল, লেফট ভেন্ট্রিকল, ঠিক আছে? আর এই যে নিচে চূড়াটা, এটাকে বলা হচ্ছে অ্যাপেক্স। আর এই যে তারগুলো দেখতেছো, যে তারগুলোর মাধ্যমে এই যে তোমার কানেক্টেড আছে কপার টিকা গুলো, এগুলাকে বলা হচ্ছে তোমার কর্ডি টেন্ডনি গেল। আর এরপর হচ্ছিল তোমার এই যে এই কপার টিকাটার নাম হচ্ছিল তোমার ট্রাইকাসপিড, তো আমি 3 লিখে দিচ্ছি, একটু বুঝে নিও, ট্রাইকাসপিড কপার টিকা। আর এই কপার টিকা দেখো দুইটা কাজ পাচ্ছে, দুইটা কাজ পাওয়ার কারণে এটা হচ্ছে তোমার ডাইকাসপিড কপার টিকা। এইটারই আরেকটা নাম কিন্তু হচ্ছে তোমার মাইট্রাল কপার টিকা, মাইট্রাল কপার টিকা, ঠিক আছে? গেল। এরপর হচ্ছে হলো, এটা হচ্ছে আমাদের সেই মহাধমনী। আচ্ছা, এখানে একটা জিনিস মাথায় রাখবা, যখন হচ্ছে এই পার্টটা আঁকবা তখন এখানে এরকম দুইটা ব্যারিয়ার দিয়ে দিবা, কারণ হচ্ছে তোমার দুইটা ভেইন একত্র হয়ে এখানে তোমার ব্লাড সাপ্লাই দেয়। আর এক্ষেত্রে তোমার এক্ষেত্রে দুইটা হবে। তো ফার্স্টে আসো, এটা হচ্ছিল তোমার ইনফেরিয়র ভেনা কাভা, ঠিক আছে? নিম্ন মহাশিরা হচ্ছে এখানে ব্লাড সাপ্লাই দেয়, আর এখানে হচ্ছিল তোমার সুপেরিয়র ভেনা কাভা। ভাই, এক্সামে কি ইংলিশে আনলে লেভেলিং করবো? অবশ্যই না করাটাই উত্তম, বাট করলেও কাটার কথা না, ঠিক আছে? পরে আসা হচ্ছিল তোমার এই যে এখানে একটা বাঁক দেখতেছো না, বা আর্চ, এই জিনিসটাকে বলা হচ্ছে তোমার আর্চ অব আওরটা, ঠিক আছে? আর্চ অফ আওরটা। আর আমরা প্রায় সব কিছুই কভার করতে পারছি, এটা তো ভিডিও ইনফিরিয়র ভেনা কাভা। আচ্ছা, এই যে এই পার্টটা, অর্থাৎ আমি যে হলুদ পার্ট দিয়ে দেখালাম যে এখানে একটু আলাদা একটা পার্ট হবে, এই পার্টের কোন রক্তটা দেয়? এখানে হচ্ছে তোমার এই পার্টটার নাম হচ্ছে ফুসফুসীয় ধমনী। যেহেতু ধমনী, তাহলে কি টাইপের ব্লাড নেবে? অক্সিজেন, তাই না? অবভিয়াসলি নট। এটা নিয়ে যাবে হচ্ছে কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড। পরে হচ্ছে হলো এই ব্লাডটা, আচ্ছা, পরে আসা হচ্ছে যখন এই যে ব্লাডটা নিয়ে যাবে এবং তোমার ফুসফুসে কি হয়, ফুসফুসে হচ্ছে এই ব্লাডটা ফিল্টার হবে। ফিল্টার কিভাবে হবে? ফিল্টার হবে হচ্ছে তোমার ছিল কার্বন ডাই অক্সাইড যুক্ত ব্লাড, এটা রেশিও কমে হয়ে যাবে হচ্ছে অক্সিজেন যুক্ত ব্লাড, মানে ম্যাক্সিমাম পার্সেন্টেজ থাকবে হচ্ছে অক্সিজেনের আন্ডারে। পরে যখন এই ব্লাডটা আবার পাস হবে, অর্থাৎ তোমার ফেরত আসবে হার্টে, তখন এই ব্লাডটা তোমার ফেরত আসবে হচ্ছে ফুসফুসীয়, এটা ছিল হচ্ছে ধমনী শিরার মাধ্যমে, ঠিক আছে? আচ্ছা, এই পার্টগুলো একটুখানি নোট করে নাও জাস্ট।
আচ্ছা, পরে আসো। আমাদের এই যে মানে হার্টের চিত্রটা জানি খুবই হিজিবিজি হয়েছে, বাট বুঝতে পারছো তোমার হচ্ছে মেইন কি কি জিনিস লেভেল থাকলে, মানে লেখা থাকলেই তোমার চিত্রটা মানে মার্ক, ফুল মার্ক পেয়ে যাবে, ঠিক আছে। পরে আসো হচ্ছে হলো আমাদের একটা সিকিউ খ আছে। আমরা একটু এই জিনিসটা দেখি। সিকিউ খ, ঠিক আছে। সিকিউর খ এর জিনিসটা কি? সিকিউর খ হচ্ছিল তোমার রক্তনালীর ভিতরে, এটা কিন্তু বইয়ের পারে, এই কারণে বই থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। রক্তনালীর ভিতরে সাধারণত রক্ত চঞ্চল হয় না কেন? আমরা হচ্ছে জাস্ট কি ওয়ার্ড গুলো চেক করবো। ঠিক তোমার চ্যাপ্টার 1 এর মতো আমরা হচ্ছে কিওয়ার্ড গুলো মাথায় রাখবো, ঠিক আছে। যেমন হচ্ছে ফার্স্টে হচ্ছে হলো তোমার রক্তের যে ভিতরের পার্টটা আছে, এই পার্টটা হচ্ছে হলো তোমার মসৃণ। আচ্ছা, দেখা যায় আশা করি, তাই না? লাস্ট ডেতে আমাদের ক্লাসের এই পার্ট গুলো অনেক বেশি হোয়াইট হয়ে গেছে। আচ্ছা, আশা এই কারণে হচ্ছে তোমার যেহেতু মসৃণ, তার মানে কি যদি অমসৃণ হতো, ধরো এরকম কাটা কাটা হইতো, তোমার ব্লাড সেল আসার সাথে সাথে ফেটে যেত বা হচ্ছে রক্তক্ষরণ হইতো। এই জিনিসটা হয় না দেখে, প্লাস যেহেতু রক্ত একটা বদ্ধ চেম্বার, এটা একটা ক্লোজ চেম্বার, ভেসেল গুলা, ব্লাড ভেসেল গুলা, এই কারণে এটা বাতাসের সংস্পর্শে আসে না, ঠিক আছে। এটা হলো আরেকটা রিজন। আর পরবর্তীতে হচ্ছে হলো আমাদের ব্লাডের যে গতি, এই গতি এত বেশি যে ধরো একটু অমসৃণ হইলো, বাট ওটা ফ্লো এর কারণে ওটা সামনে চলে যায়। তার মানে কি এটা রক্ত তঞ্চনে। আচ্ছা, দুঃখিত, এই পয়েন্টটা না তো। এই যে রক্তের গতি বেশি হওয়ার কারণে তোমার ব্লাডটা ফ্লো হয়ে চলে যায় আরামসে, যে কারণে আমাদের ব্লাড ক্লটিং ওইখানে লাগে না। আর অ্যান্টিকোয়াগুলেন্ট, অ্যান্টিকোয়াগুলেন্ট কোনটা? অ্যান্টিকোয়াগুলেন্ট হচ্ছে হলো আমাদের সেই পরিচিত হেপারিন, ঠিক আছে। হেপারিন তোমার আমাদের সহজে রক্ত জমাট বাড়তে দেয় না। হেপারিন রক্তে এই যে বেজোফিল ও মাংসপেশি যোজক কোষ থেকে নিঃসৃত হয়, ঠিক আছে। এই একটা পয়েন্ট কিন্তু একটু মানে তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, কারণ এখানে মাসকোষ নামে একটা নতুন কোষের নাম আছে, যেটা আবার তোমরা চ্যাপ্টার 10 যাই আবার পড়ো। আচ্ছা, এই কয়টাই পয়েন্ট আর কি মনে রাখার জন্য, 1, 2 আর এই যে 3, ঠিক আছে। পরে আসো 3টে পয়েন্ট আর কি, পয়েন্ট আকারে দেখাবা। পরে হচ্ছে এই তো কার্ডিয়াক চক্র, আমাদের হৃৎপিণ্ডের কার্ডিয়াক চক্র। পুরো প্রসেস পড়ানোর আগে আমি জাস্ট তোমাকে দুইটা জিনিস শিখাবো, এই দুইটা জিনিস আগে শেখো, ঠিক আছে। একটা হচ্ছে হলো তোমার, আচ্ছা এই পাশে দেখো, অডাসি 871, নিডাসি 853। আচ্ছা, আগে লেখো, পরে বলতেছি এই জিনিসগুলো কিসের, ঠিক আছে। আমাদের পুরো কার্ডিয়াক চক্র হয় হচ্ছে তোমার চারটা জিনিস মিলে। একটা হচ্ছে উপরে আসে অ্যাট্রিয়াম, অ্যাট্রিয়ামে কি ঘটবে? অ্যাট্রিয়ামের হচ্ছে দুটো জিনিস ঘটবে, একটা হচ্ছে তোমার সিস্টল আর একটা হচ্ছে তোমার ডায়াস্টল। গেল দুইটা অ্যাট্রিয়ামে একসাথে, সিস্টল ডায়াস্টল, ডান। এবার নিচে আসো, নিচে হচ্ছে ভেন্ট্রিকলের সিস্টল ডায়াস্টল, চারটা জিনিস না? চারটা জিনিস। এখন এই চারটা জিনিসের তোমার একটা সময়কাল আছে, যে দুইটার সময় মিলে আমাদের হার্টের ফুল পাম্পিং প্রসেসটা চলে। দেখো, এটাও 0.8 সেকেন্ড চলে, এটাও এটা 0.8 সেকেন্ড চলে, এবং দুইটা না সমান্তরে লাগে, অর্থাৎ দুটো একই সাথে ঘটে। তার মানে হচ্ছে আমাদের হৃৎপিণ্ডের বা কার্ডিয়াক চক্রটা হচ্ছে তোমার 0.8 সেকেন্ড। এটা কেমনে বের করে? তোমাকে যদি দেয় একজন মানুষের তোমার হার্ট বিটের সংখ্যা দিল, ধরো 60 দিচ্ছে, পরে 60 না, দুঃখিত, ধরো 80 দিছে, তোমার বইয়ের সংখ্যাটাই বলে 80 দিছে, এবং তোমাকে বলছে যে ওনার কার্ডিয়াক চক্রটা কত সেকেন্ডের হবে, তখন তুমি কি করবে লিটারেলি জানো? যে সময় আছে না 60, 60 কে 80 দিয়ে ভাগ করে দিবা, যেটা অ্যান্সার আসবে ওটাই হচ্ছে ওনার কার্ডিয়াক চক্রের সময়। আচ্ছা, এখানে আসো। অডাসি 171 মানে হচ্ছে তোমার অ্যাট্রিয়ামের ডায়াস্টোল 0.7 সেকেন্ড। জানি হলুদ হলুদ লেখা দেখা কষ্ট হচ্ছে, বাট আমার কথার সাথে মিলাই নাও একটুখানি। 0.7 সেকেন্ড। আর সিস্টল, অ্যাট্রিয়ামের সিস্টল হচ্ছে হলো তোমার 0.1 সেকেন্ড, ঠিক আছে। পরে আসো নিডাসি, নিডাসি হচ্ছে তোমার 853। এক্ষেত্রে কি হয়? এটা হচ্ছে তোমার নিলয় বা হচ্ছে তোমার নিচে অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল, ভেন্ট্রিকলের ডায়াস্টল, ডায়াস্টল হয় হচ্ছে তোমার 0.5 সেকেন্ড, আর সিস্টল হয় 0.3 সেকেন্ড, ঠিক আছে। 0.5, 0.3।
বাট যখন এই পুরো সিকোয়েন্সটা পড়বা, সিকোয়েন্স পড়ার ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখবা, প্রথমটুকু তোমার অডাসি হবে, বাট পরেরটা হবে নিসিডা। কি বলেন ভাই আজগুবি, হুট করে একটা জিনিস নিয়ে আসছেন না, হুট করে না। শোনো, প্রসেসটা ঘটে হচ্ছে, ফার্স্টে হয় অ্যাট্রিয়াম এর ডায়াস্টল, পরে হয় অ্যাট্রিয়াম এর সিস্টল, এরপরে হয় নিলয়ের সিস্টল, নিলয়ের ডায়াস্টল না। নর্মালি পড়ার সময় আমাদের মাথায়ও থাকে না যে সিস্টল ডায়াস্টল, সিস্টল ডায়াস্টল, এরকম না। সিস্টল মানে ডায়াস্টল, সিস্টল, দেন আবার সিস্টল, পরে ডায়াস্টল হবে, ঠিক আছে? কার? নিলয়। আমাদের প্রত্যেকটা টাইম অলরেডি আমরা মুখস্থ করে ফেলতে পারবো, আমার জাস্ট প্রসেসটাও আমাদের পড়া শেষ, ঠিক আছে? একটু জাস্ট বুঝাই দেবো যে কিভাবে কি হবে, আই গেস ওইটাই এনাফ হয়ে যাবে। এবং বোঝার সময় তুমি দেখবে যে বাকি টাইমগুলো যেভাবে বুঝছো, এবার একটুখানি বুঝতে মজা হবে, কারণ হচ্ছে আমি দুইটা জিনিসই সিমুলেটেনিয়াস, দুইটার কথাই বলবো। আচ্ছা, ফার্স্টে আসো, এবং তুমি বুঝতে পারো ধুক 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 এই মানে প্রসেসটার মেইন কারিকুলাম কি পিছনে, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসগুলো আমরা একটুখানি ইউজ করে ফেলি, এগুলো লাগবে না আমাদের। ফার্স্টে হচ্ছিল তোমার এই যে কি ছিল, অডাসি। অ্যাট্রিয়াম কে? অ্যাট্রিয়াম হচ্ছে আমাদের এই যে অ্যাট্রিয়াম। অ্যাট্রিয়ামের কি হবে আমার? ডায়াস্টল হবে। ডায়াস্টল হওয়া মানে কি? ডায়াস্টল মানে হচ্ছে প্রসারিত হয়, সিস্টল মানে হচ্ছে ধূপ চাপায় দাও। হ্যাঁ, ফার্স্টে আসে হচ্ছে তোমার ডায়াস্টল। যখন ডায়াস্টল হবে, একটা জায়গা যখন প্রসারিত হয়, তখন ওর মধ্যে কি হয়? পানি বা যাই হোক ব্লাডের মধ্যে আসে, ঠিক আছে? এই যে ব্লাড আসতেছে, এই যে ব্লাড আসতেছে দুইটাতেই। এখন এই পাশে কিন্তু কার্বন ডাইঅক্সাইড যুক্ত ব্লাড আসতেছে। কার্বন ডাইঅক্সাইড মানে হচ্ছে ম্যাক্সিমাম জিনিসই কার্বন ডাইঅক্সাইড ওই ব্লাডের, জিনিস বলতে হচ্ছে পার্সেন্টেজ। আর এই পাশে কি ব্লাড আসতেছে? এই পাশে আসতেছে অক্সিজেন ব্লাড। ওমা ভাই, তার মানে এই পাশে কার্বন ডাইঅক্সাইড, এই পাশে অক্সিজেন, দুইটা সেম কন্টেন্ট না, দুইটা একই সাথে ঘটতেছে। পরে আসো, পরে এখন ব্লাড যেহেতু আনছি আমি উপরে, ব্লাডটা নিচে পাঠিয়ে দেওয়া লাগবে, তাই না? নিচে পাঠিয়ে দেওয়া লাগলে কি করবো? আমরা চাপ দিব, দিলাম চাপ। এখন এই চাপে না তোমার ব্লাড যায় হচ্ছে 10%, আমার যতদূর মনে আছে। আচ্ছা, তারপরে একটু কনফার্ম হয় নাই। হ্যাঁ, ঠিক আছে। অ্যাট্রিয়ামের যে সিস্টলটা দিবে, চাপটা দিবে, এখানে যায় হচ্ছে 10%। ও মা ভাই, চাপ তো দিলাম হচ্ছে ভয়াবহ চাপ দিলাম, 100%ও গেল না, মানে 100% কি 60%ও গেল না ভাই, 10% গেল মাত্র। আচ্ছা শোনো, প্যারা নাই, হার্টের মেকানিজমই আলাদা। এটার অবভিয়াসলি পিছনে ক্রিয়েটারের একটা বড় একটা প্ল্যান আছে কেন এরকম হচ্ছে। আচ্ছা, গেল ব্লাড গুলোর সামনে গেল তোমার। আচ্ছা দেখো, তখন কি আমার জিনিসগুলো বন্ধ ছিল? বন্ধ ছিল। বাট যখন খুলছে কোনো শব্দ কিন্তু হয় নাই। দেখো, দরজা কিন্তু খোলার সময় জাস্ট চি করে শব্দ হয়, ওটাকে আমরা শব্দ হিসেবে গণনা করি না, বাট যখন ধাম করে লাগায়, ওই ধাম একটা শব্দ আছে। আমরা মনে রাখবো দরজা লাগানোর সময় ম্যাক্সিমাম শব্দ হয়, ঠিক আছে? তাহলে দেখো, এখন আমরা দরজা খুলে ফেলছি, কেন খুলে ফেলছি? কারণ প্রেশার দিচ্ছি। এই যে তোমার দুইটা যে কভার ডিগা ছিল, বাইগাসপিড কভার ডিগা, ট্রাইগাসপিড কভার ডিগা, ওপেন। এখন তোমার রক্ত ভেন্ট্রিকলে যে পৌঁছাইলো, এন্ড ভেন্ট্রিকলে পৌঁছাইছে কয় পার্সেন্ট পৌঁছাইছে? 10% পৌঁছাইছে। বাকি 90%-এর উপরে আমার কি কোনো লোভ নাই? অবশ্যই লোভ আছে। এবং হার্ট ওই 90% আনার জন্য কি করে? ভেন্ট্রিকল, আচ্ছা ওটা না, ওটা পরে আসবে, এই 90% পরে আসবে, আগে জাস্ট এটা দেখো। এখানে জাস্ট 10% ব্লাড আসছে। এখন কাহিনী হচ্ছে কি, এই পুরো প্রসেসটার মধ্যে তুমি দেখবা সিস্টেম কিছুটা হচ্ছে লস, বা হচ্ছে তোমার সিস্টেমের কিছু পার্ট থাকে, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে তোমার রেসিডুয়াল ভলিউম। আচ্ছা, আমি না লিখে এটা রেসিডুয়াল ভলিউম, তার মানে কি আগে থেকে এর মধ্যে কিছু লোক ছিল ভাই, এখানে 10% গেছে, বাট আগে থেকে 10% ছিল না, আগে থেকে ভালোই ছিল, এবং ওইটাই 10%-এর সাথে যোগ হয়েছে। এখন ওইটার কিছু পার্ট, ওইটার ম্যাক্সিমাম পার্ট তোমার ভেন্ট্রিকল যখন সিস্টল করবে, অর্থাৎ নিসিডা, নিলয়ের সিস্টল যখন ঘটবে, তখন এই ব্লাড গুলো গেল সামনে গেল। কই যাবে? ফুসফুসে যাচ্ছে, আর পুরো বডিতে যাচ্ছে, কারণ হচ্ছে দুইটা ভেসেল যাচ্ছে। আচ্ছা, গেল। এখন যাওয়ার পর আমার তো উপরে কিছু ব্লাড বাঁচছিল, আমার 90% ব্লাড বাঁচছিল। ওই ব্লাডটা কেমনে আনবো জানো? ভেন্ট্রিকুলার ডায়াস্টল। ভেন্ট্রিকুলার ডায়াস্টল মানে কি? এটা এখন প্রসারিত হবে ভাই। প্রসারিত হইলে এই যে এর মধ্যে যে ব্লাড গুলো ছিল, ম্যাক্সিমাম ব্লাড চলে আসছে। এখন ম্যাক্সিমাম ব্লাড যেহেতু চলে আসছে, এটা উপরে যাওয়ার সম্ভাবনা আছে না? আছে। তাহলে কি দরজা ধাম করে বন্ধ করা লাগবে। এই দেখো, এই পার্টটাতে দরজা ধাম খুলে খুলছে, দেখছো? আর কিন্তু এই দরজা আটকানো ছিল, এই দরজা আটকানো ছিল, এখানে ধাম করে দরজা খুলে গেছে। দরজা খুলে যাওয়ার সময় এখানে একটা শব্দ হয়, যেটা হচ্ছে তোমার লাভ। লাভ কিসে হয় এটা মনে রাখবা হচ্ছে, দিচ্ছি কেন,
নিসিডা, সিস্টলের সময় লাভ, ডায়াস্টলের সময় ডাব শব্দ হবে, ঠিক আছে? তো যখন এই যে খুলে গেল দরজা, দেখো একটা দরজা কিন্তু খুলছে, বাট এ পাশের দরজা কিন্তু খোলা ছিল। এই জিনিসটা একটু প্যাচ লাগার কথা, আমি জিনিসগুলো ক্লিয়ার করে তোমাদেরকে এই শব্দের ব্যাপারটা বুঝাই। তোমরা অলরেডি বুঝে গেছো যে হচ্ছে বাকি 90% ব্লাড হচ্ছে তোমার এই ভেন্ট্রিকুলার ডায়াস্টলের কারণে এখানে এসে জমা হয়েছে। আমি তোমাদেরকে শব্দের বিষয়টা একটু বুঝাই। দেখো ভাই, কইছিলাম কি, সাউন্ড রিচেস when the door closes, যখন দরজা বন্ধ হয় তখন সাউন্ড হয়। দেখো ভাই, এখানে দরজা খুলছে, খুলছে, খুলুক, এখানে দরজা কি দুইটাই বন্ধ ছিল? দুইটা বন্ধ তো না আর কি, এই দরজাটা খোলা ছিল আর কি, ঠিক আছে? এই দরজাটা এখানে আটকানো দেখা যাচ্ছে, একটা ভুল চিত্র, বাট খুলছে আর এই জিনিসটা আগে থেকে বন্ধ ছিল, এই পার্টটা কোনো শব্দ হবে হবে না। বাট যখন আমি সিস্টুল করব, যখন এই ব্লাডটা উপর দিকে যাবে, তখন এখানে যে কপার টিকাগুলো ছিল ওগুলো খুলে দেওয়া লাগবে, খুলে দাও বেড়া নাই, কিন্তু আগে যে এখানে একটা কপার টিকা খুলে রাখছিলা, এই জিনিসটা তো বন্ধ করা লাগবে, বন্ধ হবে। তো সিস্টুলে বন্ধ হবে, ধাপ করে বন্ধ হবে, শব্দ হবে হচ্ছে লাভ। পরে আসো ভাই, পরে হচ্ছে ডায়াস্টলের ক্ষেত্রে, ডায়াস্টলের ক্ষেত্রে হচ্ছিল তোমার এখন তো এই দরজার কোনো কাজ নাই, এই দরজা তোমার বন্ধ করে দিতে হবে, এই দরজা হচ্ছে তোমার খুলে যাবে, কারণ কি ডায়াস্টল হচ্ছে আর উপর থেকে ব্লাড গুলো নিচের দিকে যাবে, কত পার্সেন্ট? প্রায় 90% ব্লাডই নিচের দিকে চলে আসবে। এবং এই ক্ষেত্রে এই যে দরজাটা বন্ধ হলো, এখানে শব্দ হবে হচ্ছে তোমার ডাব। এই জিনিসটা একটুখানি বোঝো, ঠিক আছে? আচ্ছা, পরে আসো, মাজিক নিয়ন্ত্রণের একটা জিনিস পড়াইতে হবে তোমাদেরকে, সেটা হচ্ছিল তোমার, এটা রিসেন্টলি অনেকগুলা সিকিউর ঘতে আসা শুরু করছে। সেটা হচ্ছিল তোমাকে কপার টিকাগুলার কাজ। কপার টিকার কাজ ও অবস্থান, ঠিক আছে? এই জিনিসটা কিভাবে পড়বা, আমি জাস্ট তোমাকে ফরম্যাট সাজিয়ে দিই, এবং প্রত্যেকটা জিনিস তুমি আলাদাভাবে করে নিতে পারবা। এটা একদম বইয়ের চার্ট আছে, চার্ট থেকে জাস্ট তুলে আনবা। ফার্স্টে হচ্ছে তুমি ওই কপার টিকাটার নাম লিখবা নীলকালি দিয়ে, ধরো হচ্ছে তোমার বাইকাসপিড কপার টিকা। নিচে একটুখানি আদর যত্ন করে আরেকটা জিনিস লিখবা, সেটা হচ্ছে হলো তোমার, ধরো এক দিলা দিয়ে লিখবা অন্য নাম যদি থাকে, যেমন বাইকাসপিড কপার টিকার অন্য নাম হচ্ছে হলো তোমার মাইট্রাল কপার্টিকা, ঠিক আছে? মাইট্রাল কপার্টিকা। পরে হচ্ছে তোমার এর অবস্থান লিখবা। বাইগাসিল কপার্টিকার অবস্থান কোথায় আমরা অলরেডি পড়ছিলাম। এটা যদি একটা হার্ট হয়, এই সাইডটা যদি আমার রাইট অ্যাট্রিয়াম হয়, এই সাইডটা যদি আমার লেফট অ্যাট্রিয়াম হয়, আর লেফট ভেন্ট্রিকল রাইট ভেন্ট্রিকল হয়, তাহলে আমার এই মাইট্রাল কপার্টিকা ভাবো, যেটা আমরা কই পাবো, বাউজিরি পাবো হচ্ছে আমরা এই দুটার মাঝখানে, তার মানে কাদের মাঝখানে? লেফট অ্যাট্রিয়াম ও লেফট ভেন্ট্রিকলের মাঝখানে পাবো। আচ্ছা, গেল, অবস্থান গেল। আর লাস্টে একটা জিনিস উল্লেখ করে সিকিউতে ফুল মার্ক নিয়ে আসবে, সেটা হচ্ছে ওর কাজ। দেখো, প্রত্যেকটা কপার্টিকার দুইটা কাজ আছে মেইনলি। এক, পথ খুলে দিয়ে তোমার রক্তকে, দেখো, লেফট অ্যাট্রিয়াম থেকে রক্তকে লেফট ভেন্ট্রিকুলার রক্ত যেতে সাহায্য করা, কিন্তু যখন তোমার সিস্টল হবে, তখন যাতে ভুলে লেফট অ্যাট্রিয়াম থেকে তোমার যাওয়ার কথা হচ্ছিল তোমার মহাধমনীতে, এই রক্তটা যাতে তোমার ব্যাক করে
রক্তটা যাতে ব্যাক করে লেফট অ্যাট্রিয়ামে না যায়, এই জিনিসটা তোমার হচ্ছে কভারডিগার কাজ। এই তিনটে জিনিস উল্লেখ করে দিবা, হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, পরে আসে, আমাদের আর বেশি টপিক বাদ নাই, আর খুব কম কিছু টপিক আছে, যেমন হচ্ছে হার্টের মায়োজেনিক নিয়ন্ত্রণ। পড়ছি ভাই, আমরা পড়ছি, ভয় লাগে টপিকটা, ভয় লাগে, বাট এখান থেকে হচ্ছে জাস্ট কয়টা জিনিস জেনে যাবা এবং কয়টা জিনিস মানে পরীক্ষার লিখে দিয়ে আসবো, আমি জাস্ট ওই জিনিসগুলো তোমাদেরকে দেখাবো। ফার্স্টে আসো হচ্ছিল তোমার মায়োজেনিক নিয়ন্ত্রণে আমার চারটা জিনিসের নাম জানা লাগবে। একটা হচ্ছে এসএ নট, এভি নট, বান্ডেল অফ হিজ, আর হচ্ছে পার্কিনজে তন্তু। পরীক্ষা হলে ভয়াবহ বিষয়, চিত্র এঁকে দিয়ে আসলে 3 মার্কের কোশ্চেনে তুমি 2 মার্ক আশা করতেই পারো। চিত্র এখানে মানুষ নর্মালি দেয় না, জাস্ট প্রত্যেকটা নোট লেখে, দেন নোটগুলোর কি কি লিখবে এটাও বলি। ফার্স্টে নোটের নাম, আচ্ছা কোন নোট ধরে এসে নোট। পরে আসো, পরে লিখবে হচ্ছে ওর অবস্থান, এসে নোটের অবস্থান কয়, রাইট অ্যাট্রিয়াম আর রাইট ভেন্ট্রিকলের মাঝে। ওকে ভাই, দেন এটার কাজ কি? কাজ হচ্ছে হলো অ্যাকশন পটেনশিয়াল তৈরি করা, যে সুইচ টিপ দিলে হার্ট চালু হয়ে যায়, অ্যাকশন পটেনশিয়াল। ওকে ভাই, অ্যাকশন পটেনশিয়াল পরে হচ্ছে হলো এই এসএ নোডের যে উদ্দীপনাটা, এটা যায় কই জানো? এটা যায় হচ্ছে হলো তোমার এ ভি নোডে। কতক্ষণ লাগে যাইতে? সময় লাগে হচ্ছে তোমার 0.03 সেকেন্ড, আর যদি ভুল না হয়, লেট মি চেক। ইয়াপ, 0.03 সেকেন্ড। এবার প্রত্যেকটা নোট লিখবা, লাস্টে একটা এক্সট্রা জিনিস তোমাদেরকে যেটা লেখা লাগবে সেটা হচ্ছে হলো সিকোয়েন্স। কোনটার সিকোয়েন্স ভাই? এতক্ষণে বুঝে গেছো, টাইম সিকোয়েন্স। এসএ থেকে যাবে হচ্ছে এভি নোডে, এভি নোড থেকে যাবে হচ্ছে পার্কিনজে তন্তুতে, পার্কিনজে তন্তু থেকে যাবে হচ্ছে, আচ্ছা না না না, দুঃখিত, বান্ডেল অফ হিজ হওয়ার কথা, বান্ডেল অফ হিজ। এখান থেকে যাবে হচ্ছে হলো তোমার পার্কিনজে তন্তুতে, ঠিক আছে। টাইম কোনটাতে কতক্ষণ লাগে? এসএ নোড থেকে এভি নোডে যাইতে টাইম লাগে হচ্ছে 0.03 সেকেন্ড। এভি নোড থেকে বান্ডেল অফ হিজে যাওয়ার আগে বিরতি নেয়, বিরতি কতক্ষণের নেয়? 0.09 সেকেন্ড। এরপর বান্ডেল অফ হিজে যাও, বান্ডেল অফ হিজে যেতে কতক্ষণ লাগবে? 0.04 সেকেন্ড। সব মিলায় কত? সব মিলায় হচ্ছিল তোমার লেট মি ক্যালকুলেট, 12.16 সেকেন্ড আসার কথা, তাই কি আসে? ইয়াপ, 0.16 সেকেন্ড। কি ভাই, তুমি কনফিউজ নাকি? না ভাই, রিসেন্টলি অ্যাডমিশন শেষ করছি, লম্বা ব্রেকের কারণে ম্যাক্সিমাম জিনিসই প্রায় ভোলার মতো অবস্থা, বুঝছো, এই কারণে আর কি। আর যাই হোক, পরে আসা হচ্ছে আমরা এই যে লাস্ট আমি বলছিলাম একটা মানে এক্সেপশনাল টপিক, অ্যাঞ্জিওপ্লাস্টি। এই জিনিসটা একটু বোঝার ট্রাই করো, এই জিনিসটা একটু বামে হয়ে গেছে। আচ্ছা, আমরা চাইলে তো এটাকে ডানে আনতে পারবো। এবার আসো ভাই, অ্যাঞ্জিওপ্লাস্টি কি কি আছে? বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি, তারপর লেজার অ্যাঞ্জিওপ্লাস্টি, তারপর করোনারি অ্যাথেরেক্টমি, করোনারিতে মনে রাখো, করোনারি অ্যাথেরেক্টমি, তারপর করোনারি স্টেন্টিং। ঠিক আছে, প্রত্যেকটার প্রসেস জানা লাগবে, জিনিসগুলো কি। বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি, এটা হচ্ছে তোমার এখানে যে তোমার চর্বিটা থাকবে, একটা বেলুন ফার্স্টে নিয়ে যাবে, নন ইনফ্লেটেড, মানে হচ্ছে যে বেলুনটা এখনো ফুলানো হয়নি, ঠিক আছে। বেলুন নিয়ে যাবে, এখন তুমি ফুলাও, এখন ফুলালে কি হবে? এরকম ফুলে যাবে, তাহলে গিয়ে চর্বিগুলো চেপে গেল, একদম বর্ডার লাইন হয়ে গেল, জায়গা ফাঁকা হয়ে গেল। বেলুন তুমি এখন বের করে নিয়ে আসো, বেলুন বের করে নিয়ে আসলে কি হবে? ওই জায়গায় এরকম ফাঁকাই থাকবে। এখন গেল বেলুন এনজিওপ্লাস্টি গেল। পরে
উন্নত বিশ্বগুলোতে এখন ওয়ান অফ দ্য মোস্ট ট্রাস্টেড লেজার। লেজার এনজিওপ্লাস্টি কেমন হয়? লেজার এনজিওপ্লাস্টি হচ্ছে তোমার এই যে এখানে ফ্যাট লেয়ার আছে, এই যে ফ্ল্যাট লেয়ার আছে, লেজার দিয়ে ফ্যাট লেয়ার গুলো কেটে ফেলা হয়, ফ্ল্যাট লেয়ার কেটে ফেলা হয়, এই যে আবার ক্লিন। যাও গেল। এরপর আসছে তোমার করোনারি অ্যাথেরেক্টমি। করোনারি অ্যাথেরেক্টমি হচ্ছে বিভিন্ন ওয়েতে করা যায়, বাট মেইন ওয়ে হচ্ছে তোমার, এখানে কিন্তু কতগুলো স্টেপ আছে বুঝছো, এই স্টেপ গুলো জানা লাগবে। যেমন হচ্ছে তোমার ড্রিলিং আছে, এখানে কি লেখছে জিনিসগুলো? আচ্ছা তোমাকে শিখায় রাখি, তোমাকে যদি কোনোদিন এমসিকিউতে ভুলেও জিজ্ঞেস করে যে ড্রিলিং কোন এনজিওপ্লাস্টির প্রসেস, এটা হচ্ছে করোনারি অ্যাথেরেক্টমি প্রসেস, ঠিক আছে? এখানে এই পার্টটাকে তোমার ড্রিল করে বা হচ্ছে তোমার ঘূর্ণন যন্ত্রের সাহায্যে কেটে ফেলা হয় বা ভেঙে ফেলা হয়। লাস্টে হচ্ছে করোনারি স্টেন্টিং, যেটাকে আমরা বলি হচ্ছে হার্টে রিং পরানো। এই রিং পরানো গুলো কি? রিং পরানো হচ্ছিল তোমার এই যে এরকম ফ্যাট লেয়ার থাকে, এরকম ফ্যাট লেয়ার থাকে, আমরা ওখানে যে আমরা একটা রিং বসাই দিই, যে রিংটা হচ্ছে এই ফ্যাট লেয়ারটাকে পিছনের দিকে চাপ দিয়ে ধরে রাখে, যার কারণে সে আগের মতো আসতে পারে না, এবং রিং এর মাঝখানে তোমার গোলাকার অংশ আছে যেখান থেকে হচ্ছে তোমার ব্লাড যায়, ঠিক আছে? এই চারটা জিনিস জাস্ট এই প্রসেস, নাম, এই কয়টা জিনিস লিখে দিয়ে আসতে পারলেই তোমার মোটামুটি হয়ে যাবে। আচ্ছা পরে আসো, আমাদের কি টপিক শেষ হচ্ছে না কেন? আচ্ছা রেসপিরেশন, রাইট? সো এই হচ্ছে তোমাদের চ্যাপ্টার 4 এর লেকচার। এরপর হচ্ছে আমরা চ্যাপ্টার 5 এর লেকচারে চলে যাবো, ঠিক আছে? ডান।